আকাশ, আমি সেই কখন থেকে তোকে ডাকছি, তোর কানে কি কথা যায় না? কানে তুলো দিয়ে বসে আছিস? মা, আমি শুনছি, কিন্তু আমি এখন উঠতে পারবো না। আমার হাতে সময় খুব কম। সময় কম মানে? তোর বাপের শরীরটা ভালো না, আজ সে কাজে যেতে পারেনি। ঘরে চাল নেই, ডাল নেই। এখনই বাজারে না গেলে দুপুরে চুলা জ্বলবে না। যা, এই ফর্দেটা ধর আর দোকান থেকে বাকি করে হলেও কিছু সদাই নিয়ে আয়। মা, তুমি কি বুঝতে পারছো না? আজ আমার জীবনের অন্যতম বড় দিন। কলেজে আজ স্পেশাল কোচিং আছে, তারপর লাইব্রেরিতে গিয়ে নোটস করতে হবে। আমি বাজারে গেলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাবে। দিন নষ্ট হবে? আর আমাদের পেটের কি হবে? পড়াশোনা কি তোকে আজ ভাত দেবে? চারদিকে তাকিয়ে দেখ, কত শিক্ষিত ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে। তোর এই পড়ার পেছনে আমি কত টাকা ঢেলেছি হিসাব আছে? একটু বাজার করে দিলে আকাশ ভেঙে পড়বে না? মা, তুমি সব সময় এক কথা বলো, পড়াশোনা শুধু ভাতের জন্য নয়, একটা মর্যাদা নিয়ে বাঁচার জন্য। আমি যদি আজই সুযোগটা হাতছাড়া করি, তবে সারা জীবন ওই বাজারের ব্যাগ হাতেই ঘুরতে হবে। আমি চাই না বাবার মতো অভাবের সাথে লড়াই করে জীবন কাটাতে। আমি সফল হতে চাই। সফল? বড় বড় কথা বলতে তোকে কেউ মানা করেনি, কিন্তু বাস্তবটা দেখ। তোর ছোট বোনটার জ্বর, ওষুধের টাকা নেই, আর তুই বসে বসে কিতাব গিলছিস। যা বলছি শোন, এখনই দোকানে যা। দোকানদারকে বলবি আগের বাকিটা আগামী সপ্তাহে দিয়ে দেব, আজ যেন সওদা দেয়। আমি পারবো না মা, আমি কারো কাছে হাত পাততে বা বাকি চাইতে পারবো না। এটা আমার আত্মসম্মানে লাগে। কেন তোমরা বুঝো না যে আমি যদি আজ ঠিকমতো পড়তে পারি, তবে একদিনই বাকি চাওয়ার দিন শেষ হয়ে যাবে? আমি সফল হলে তোমাকে আর এই নোংরা বাজারের হিসাব করতে হবে না। আত্মসম্মান? অভাবের ঘরে আত্মসম্মান দিয়ে পেট ভরে না রে পাগল। তোর এই পড়াশোনা কি আকাশ থেকে টাকা নামিয়ে আনবে? আজ বাজারে না গেলে কাল কলেজে যাবার ভাড়াই তো জুটবে না, তখন কি করবি? আমি হেঁটে যাব, 3 মাইল পথ আমি হেঁটে যাব, তাও রাজি। কিন্তু পড়ার সময়টুকু আমি বাজারে লাইনে দাঁড়িয়ে নষ্ট করব না। মা, তুমি জানো না এক একটা সমীকরণ মেলাতে কত পরিশ্রম করতে হয়। আমার মাথায় এখন শুধু একটা লক্ষ্য, আমাকে শ্রেষ্ঠ হতে হবে। শ্রেষ্ঠ হয়ে কি করবি যদি মা বাবাকেই অভুক্ত রাখিস? তোর পড়ালেখা তোকে স্বার্থপর বানাচ্ছে আকাশ। তুই শুধু নিজের ক্যারিয়ার দেখছিস, আমাদের কষ্টটা তোর চোখে পড়ে না। স্বার্থপর নই মা, আমি দূরদর্শী হবার চেষ্টা করছি। আজ যদি আমি বাজারে যাই, তুমি খুশি হবে, কিন্তু আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর যদি আজ আমি কঠোর পরিশ্রম করি, তবে কাল তুমি গর্ব করে বলতে পারবে, ওটা আমার ছেলে। মা, সফলতা হুট করে আসে না, এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আজ আমাদের এই অভাবই আমার জেদ। তোর জেদের কাছে আমি সব সময় হেরে যাই, কিন্তু মনে রাখিস, পড়ার টেবিলটা যেন শুধু টেবিলই না থাকে, ওটা যেন সত্যি আমাদের ভাগ্য বদলায়। বদলাবে মা, আমি কথা দিচ্ছি। আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা অক্ষর আমার সাফল্যের সিঁড়ি। তুমি শুধু আমাকে একটু সময় দাও। আমি কলেজে যাচ্ছি, ফিরে এসে আমি সব দেখব, কিন্তু এখন আমাকে পড়তে দাও প্লিজ। তুই কি মনে করিস আমি তোর শত্রু? তোর পড়ালেখা দেখলে আমার কলিজা জুড়ায় না, কিন্তু পেটের ক্ষুধা তো আর বইয়ের পাতা চেনে না রে বাপ। তোর বাবা আজ সকালে কাশতে কাশতে রক্ত তুলেছে, সে কথা তো তোকে বলিনি। পাশে তোর পড়ার ক্ষতি হয়। এখন বল, আমি কার কাছে যাব? বাবার রক্ত উঠেছে, তুমি আমাকে আগে বলোনি কেন মা? বলি কি হতো? তুই কি ডাক্তার নাকি তোর পকেটে 1000 টাকা আছে? তুই তো বলবি মা আমি পড়ছি, ডিস্টার্ব করো না। এই তো তোর দুনিয়া। ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, সেদিকে তোর খেয়াল নেই। তুই আছিস তোর সামনের ওই টেবিল ল্যাম্পের আলো নিয়ে। মা, এই টেবিল ল্যাম্পের আলোটাই তো একদিন আমাদের পুরো ঘর আলোকিত করবে। তুমি কেন বুঝতে চাইছো না? আমি যদি আজ বাজারে গিয়ে দরাদরি করি, তবে আমি ওই 10টা সাধারণ ছেলের মতো হয়ে যাব, যারা অভাবের কাছে মাথা নত করেছে। আমি অভাবকে সরাতে চাই, তার সাথে আপস করতে চাই না। আপস না করলে বাঁচবি কি করে? এই যে চাল নেই, এই যে তোর বোনটা জ্বরে কাঁপছে, এগুলো কি মিথ্যা? তোর এই বড় বড় কথা দিয়ে কি বোনের মুখে এক ফোঁটা ওষুধ পড়বে? যা, দয়া করে কথা না বাড়িয়ে দোকান থেকে ঘুরে আয়। আমি আর পারছি না। মা, আমি যাব না। আমি আজ কলেজে যাবই, কারণ আজ আমাদের স্কলারশিপের ইন্টারভিউ। আমি যদি আজ সেখানে নিজেকে প্রমাণ করতে পারি, তবে আগামী 2 বছর আমাকে আর তোমাদের কাছে হাত পাততে হবে না। উল্টো আমিই সংসারের হাল ধরতে পারবো। তুমি কি চাও সামান্য 1 কেজি চালের জন্য আমি আমার এই উজ্জ্বল সুযোগটা হারিয়ে ফেলি? স্কলারশিপ? ওসব তো বড় লোকে ছেলেমেয়েরা পায়, আমাদের মতো কপালে কি ওসব জোটে? তুই শুধু শুধু স্বপ্ন দেখছিস আকাশ। না মা, স্বপ্ন আমি একাই দেখছি না, তুমিও দেখছো। শুধু তুমি ভয়ে মুখ ফুটে বলছো না। তুমি চাও আমি যেন অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো গ্যারেজে কাজ না করি। তাই তো তুমি তিলে তিলে নিজের গয়না বেচে আমার বই কিনে দিয়েছো। আজ সেই ত্যাগের ফল দেওয়ার সময় এসেছে। আমাকে যেতে দাও মা, আমাকে আটকিও না।
আমি তোকে আটকাতে চাই না রে, আমি শুধু ভয় পাই যদি তোর এই জেদ কোনোদিন ভেঙে যায়, যদি সমাজ তোকে জায়গা না দেয়, তখন তুই কোথায় যাবি? সমাজ জায়গা না দিলে আমি নিজের জায়গা তৈরি করে নেব মা। আমার কলমই হবে আমার অস্ত্র। তুমি শুধু আশীর্বাদ করো। আমি যখন আজ বিকেলে ফিরব, তখন হয়তো আমি খালি হাতে ফিরব না, হয়তো আমার হাতে থাকবে আমার সাফল্যের প্রথম স্বীকৃতি। তুমি বিশ্বাস রাখো তোমার এই ছেলের উপর। যা তবে, তোর জেদি বড় হোক। আমি না হয় আজ প্রতিবেশীর কাছ থেকে 1 পোয়া চাল ধার করে নেব, কিন্তু খবরদার আকাশ, যদি কোনোদিন শুনি তুই ফাঁকি দিচ্ছিস, সেদিন কিন্তু এই মা মরেও শান্তি পাবে না। ফাঁকি আমি নিজেকে দিতে পারি, কিন্তু তোমার ওই চোখের জলকে নয় মা। আমি জানি তুমি আমার জন্য কতটা সহ্য করো। এই সব কষ্টের শোধ আমি নেব সাফল্যের মাধ্যমে। আমি আসছে মা, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার ছেলের বিশ্বাস যেন না ভাঙে, ওর কলম যেন ওকে অন্ধকার থেকে টেনে তোলে। আরে বড় সাহেব যে, আজ বই ফেলে বাজারের থলে হাতে। সূর্য কি আজ পশ্চিমে উঠল নাকি? চাচা, মা পাঠালো, কিছু সাওদা লাগবে। সাওদা তো লাগবেই, পেট তো আর বই পড়ে ভরে না। কিন্তু বাবা, আগের হিসাবটা কি মনে আছে? তোমার বাপের কাছে তো 3 মাসের বাকি জমে আছে। আজ কি টাকা এনেছো, নাকি আবার লিখে রাখেন বলতে এসেছো? চাচা, আজ সবটা দিতে পারবো না, তবে মা বলেছে সামনের সপ্তাহে বাবা টাকা পেলে সব শোধ করে দেবে। আজ শুধু চাল আর একটু তেল দিন, আমার দেরি হয়ে যাচ্ছে, কলেজে যেতে হবে। কি হবে রে আকাশ, তোর বাপের যা শরীর, এখন তোর উচিত লাঙল ধরা অথবা কোনো গ্যারেজে ঢোকা। পড়াশোনা করে তো আর নুন আনতে পান্তা ফুরাবে না, শুধু শুধু বাপের টাকা নষ্ট করছিস। কাকা, পড়াশোনাটা আমি টাকা নষ্ট করার জন্য করছি না, আমি জানি আমি কি করছি। যেদিন আমি সফল হব, সেদিন আপনাদের এই কথাগুলোর উত্তর দেব, এখন না। আরে রাখ তোর উত্তর, আগে পেট বাঁচা। এই নে, আধা কেজি চাল আর 1 পোয়া তেল। এর বেশি বাকি আমি দিতে পারবো না, আমারও তো সংসার আছে। রহমত মিয়া খুব অবহেলার সাথে একটা ছোট পোটলায় চাল আর তেল এগিয়ে দেয়। আকাশ সেটা হাতে নেয়, তার হাত কাঁপছে অপমানে। এই নিন, মা যা দিয়েছে, বাকিটা আমি নিজে টিউশনি করে হলেও শোধ করে দেব চাচা। আপনার চালের ভারে যেন আমার স্বপ্নগুলো চাপা না পড়ে, সেটা খেয়াল রাখবেন। আরে ছোকরার তেজ তো কম না, পেটে ভাত নেই, কিন্তু কথায় যেন খই ফুটছে। যা কলেজে গিয়ে মস্ত বড় লাট সাহেব হ, তখন যেন আমাদের চিনতে পারিস। আজ তোমরা হাসো। আজ আমার দারিদ্র্য তোমাদের বিনোদনের বিষয়, কিন্তু আমি ফিরে আসব। আমি এমনভাবে সফল হব যে এই দোকানের সামনে দিয়ে যখন আমি যাব, তখন তোমাদের মাথা নিচু হয়ে যাবে। সাফল্যই হবে আমার শ্রেষ্ঠ প্রতিশোধ। ওরে আকাশ, শুনলাম তুই নাকি শহরে গিয়ে বড় পরীক্ষা দিবি। আরে বাপ, এই চাল কেনার পয়সা জোটে না, আবার শহরে গিয়ে পরীক্ষা। তার চেয়ে ভালো আমাদের মতিন মিয়ার গ্যারেজে ঢুকে যা, মাসে অন্তত 3-4 হাজার টাকা পাবি, বাপের ওষুধের খরচটা তো হবে। কাকা, কাজ করা কোনো লজ্জার বিষয় না, কিন্তু আমি যদি আজ পড়াশোনা ছেড়ে গ্যারেজে ঢুকি, তবে সারা জীবন ওই কালিঝুলি মাখাই আমার কপালে থাকবে। আমি চাই নিজের মেধা দিয়ে এই অভাবটাকে চিরতরে মুছে ফেলতে। মেধা দিয়ে কি পেট ভরে রে বাপ? এই যে তোকে চাল দিচ্ছি, এটা কি তোর মেধার জোরে দিচ্ছি তোর বাপের পুরনো মুখ চিনে। কিন্তু এভাবে আর কতদিন? আগের 2000 টাকা বাকি, আজ যে 500 টাকা সাওদা নিচ্ছিস, এটার গ্যারেন্টি কি? এই নিন 200 টাকা, মা অনেক কষ্টে জমিয়েছিলেন। আর বাকি 300 টাকার জন্য আমি কথা দিচ্ছি চাচা, আমি সামনের সপ্তাহে টিউশনির টাকা পেলে শোধ করে দেব। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না চাচা, বাড়িতে চুলা জ্বলছে না। এই 200 টাকায় তো আমার দোকানের ইলেকট্রিক বিলও হয় না। তোদের মতো গরিবের এত পড়ার শখ কেন হয় বুঝি না। বড় লোকের ছেলেরা পড়ে, তাদের বাপের অঢেল আছে। তোর বাপের তো মাথা গোঁজার ঠাইটুকুই বন্ধক পড়ার পথে। চাচা, গরিব বলে কি স্বপ্ন দেখার অধিকার নেই? আমার বাবা হাড় ভাঙা খাটুনি খেটে আমাকে এই পর্যন্ত এনেছেন, যাতে আমাকে আর অন্যের দয়ায় বাঁচতে না হয়। আজ আপনি আমাকে অপমান করছেন কারণ আমি আপনার কাছে বাকি চেয়েছি, কিন্তু বিশ্বাস করুন, আমি এই দিনটা বদলাবই। আরে শুনছ রহমত, ছোকরার তেজ দেখছ? বলছে দিন বদলাবে। আরে দিন বদলাতে হলে লাঙল ধরতে হয়, না হলে বিদেশ যেতে হয়। বইয়ের পাতায় কি টাকা লোকানো থাকে? বইয়ের পাতায় টাকা থাকে না কাকা, জ্ঞান থাকে। আর সেই জ্ঞান কাজে লাগিয়েই মানুষ আজ চাঁদে যাচ্ছে, বড় বড় অফিস চালাচ্ছে। আমি জানি আজ আপনাদের কাছে আমি হাসির পাত্র, কিন্তু আমার মা আমার দিকে তাকিয়ে থাকে এক বুক আশা নিয়ে। আমি তার সেই আশা ভাঙতে দেব না। আচ্ছা যা, অনেক লম্বা চওড়া কথা বললি। এই নে তেল আর ডাল। তবে মনে রাখিস আকাশ, আগামী শনিবারের মধ্যে যদি বাকি টাকা না পাই, তবে তোর বাপকে বলবি এই দোকানের পথ যেন না মারায়। আমার ব্যবসা তো আর দান ছত্র না। মনে থাকবে চাচা, আপনার এই রূঢ় কথাগুলোই আমার পড়ার টেবিলে আমাকে শক্তি দেয়। যখনই আমি ক্লান্ত হয়ে পড়ি, তখনই আপনাদের এই অবজ্ঞার কথাগুলো মনে পড়ে, তখন আমার ঘুম উবে যায়। ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি কতটা অসহায়। ছোকরার কথা শুনলে মনে হয় কোনোদিন জজ ব্যারিস্টার হয়েই ছাড়বে। দেখা যাবে ওর দৌড় কত দূর। হ্যাঁ, দেখা যাবে। আজ যে হাত পেতে চাল নিচ্ছি, কাল যেন সেই হাতেই আমি মানুষের সেবা করতে পারি। আল্লাহ, আমাকে শুধু পড়ার সুযোগটুকু দিও, বাকিটা আমি নিজের ঘাম দিয়ে আদায় করে নেব।
কিরে আকাশ, অমন পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? আবার কি কারোর সাথে ঝগড়া করে এলি? নাকি ওই রহমত মিয়ার দোকানে আবার কিছু বলেছে? মা মা তুমি বিশ্বাস করবে না, আমি পেরেছি মা, আমি পেরেছি। কি পেরেছিস? স্পষ্ট করে বল তো বাপ, আমার বুকটা ধরফর করছে। কোনো বিপদ হয়নি তো? না মা, বিপদ না, এটা খুশির খবর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি মা। দেশের সবচেয়ে বড় জায়গায় আমার নাম এসেছে। আমি এখন থেকে ঢাকা শহরে গিয়ে বড় বড় সাহেবদের সাথে পড়ব। কি বললি? ঢাকা? ঢাকা বিশ্ববিদ্যালয়? ওই যে টিভিতে দেখায় বড় বড় দালান, ওইখানে? তুই সত্যি বলছিস আকাশ? আমার মা তো মূর্খ মানুষ, আমায় নিয়ে মজা করছিস না তো? এই দেখো মা, এই যে আমার নাম। তোমার এই অভাবী ঘরের আকাশ আজ জয় করে নিয়েছে। রহমত চাচা আর গফুর কাকারা বলেছিল না গরিবের স্বপ্ন দেখতে নেই? এই দেখো, তাদের মুখের উপর আমার এই কাগজটার জবাব দিচ্ছে। আমি এখন থেকে সরকারের কাছ থেকে টাকা পাবো পড়ার জন্য। তোমাকে আর ওই বাজারের জন্য মানুষের কাছে বাকি চাইতে হবে না মা। ওরে আমার মানিক, আমি জানতাম তুই পারবি। যখনই তোকে দেখতাম না খেয়ে পড়ার টেবিলে ঝুঁকে আছিস, তখনই মনে হতো আল্লাহ তোকে খালি হাতে ফেরাবে না। আমার বুকটা আজ গর্ভে ভরে গেল রে। কেঁদো না মা, আজ কান্নার দিন না, আজ হাসার দিন। তুমি যে নিজের গয়না বেচে আমার ফর্ম ফিল আপের টাকা দিয়েছিলে, সেই ত্যাগের দাম আমি দেব। এখন থেকে আমাদের দিন বদলাবে। আমি ঢাকা গিয়ে এমনভাবে পড়ব যে যেদিন আমি ফিরে আসব, সেদিন এই গ্রামের সবাই তোমাকে সালাম করবে। তোমার এই ছেঁড়া শাড়িটার বদলে আমি তোমাকে সবচেয়ে সুন্দর শাড়ি কিনে দেব। আমার শাড়ি লাগবে না রে বাবা, তুই যে মানুষের মতো মানুষ হতে পেরেছিস এটাই আমার 7 রাজার ধন। কিন্তু ঢাকা তো অনেক দূর, তুই ওখানে একা থাকবি কি করে? আমার তো চিন্তা হচ্ছে। চিন্তা করো না মা, যে ছেলে অভাবের সাথে লড়াই করে এত দূর এসেছে, সেই যে কোনো জায়গায় টিকে থাকতে পারবে। তোমার দোয়া থাকলে আমি হিমালয় পর্বতও জয় করতে পারবো। মা, তুমি আজ খুশি তো? খুশি? আজ মনে হচ্ছে আমার জীবনের সব দুঃখ মুছে গেছে। আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে পারবো। যা বাবা, তোর বাবাকে খবরটা দিয়ে আয়। উনি তো বাজারে গেছেন সেই পুরনো সাইকেলটা নিয়ে। খবরটা শুনলে তার গায়ে সব ব্যথা এক নিমেষে সেরে যাবে। হ্যাঁ মা, আমি যাচ্ছি। আর যাওয়ার পথে রহমত চাচার দোকানের সামনে দাঁড়িয়ে এই কাগজটা একবার দেখিয়ে আসব। আমি তাদের বলতে চাই, মানুষের ইচ্ছা শক্তি থাকলে আকাশকেও ছোঁয়া যায়। আমি আজ সত্যি আকাশ ছুঁয়েছি মা। যা বাবা যা, তোকে আর কেউ আটকাবে না। তুই এখন মুক্ত পাখি, ওড়াল দে তোর বড় স্বপ্নের দিকে। আমার দোয়া সব সময় তোর ছায়া হয়ে থাকবে। কিরে আকাশ, হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলি কেন? ভার্সিটির এই সুন্দর বিকেলগুলো তো সারা জীবন থাকবে না, এনজয় কর। এনজয় তো করছি রে সজীব, কিন্তু জানিস তো, আমার মাথার ভেতর সারাক্ষণ একটা সেকেন্ডের কাঁটা টিকটিক করে। আমি যখন ঘাসের ওপর বসি, তখন আমার মনে পড়ে আমার মায়ের কথা। মা হয়তো এখন উঠানে বসে অন্ধকার হওয়ার অপেক্ষা করছে। তুই সবসময় এত লোড কেন নিস বলতো? আমরা তো সবাই একই জায়গায় পড়ছি। তুইও যেখান থেকে আসছিস, আমিও সেখান থেকেই। ক্যারিয়ার তো সবারই হবে। না রে সজীব, সবার ক্যারিয়ার এক না। তুই হয়তো পাশ করে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আরামের চাকরি খুঁজবি, কিন্তু আমার লক্ষ্যটা আলাদা। আমাকে এমন একটা পজিশনে যেতে হবে যেখান থেকে আমি আমার হারানো দিনগুলোর শোধ নিতে পারি। শোধ মানে? কারো ওপর রাগ আছে নাকি তোর? রাগ না রে, জেদ। গ্রামের মানুষ যখন দেখত আমার বাবা অসুস্থ হয়েও কাজে যাচ্ছে আর আমি বই নিয়ে বসে আছি, তখন তারা হাসাহাসি করত। রহমত চাচার দোকানে গিয়ে একদিন বাকি চেয়েছিলাম বলে যে অপমানটা সইতে হয়েছে, সেটা আমি আজও ভুলিনি। আমি সেই দিনটা বদলাতে চাই। মানে তুই বলতে চাচ্ছিস তুই অনেক বড় বড় অফিসার হতে চাস? ওই যে বিশাল রুম, সামনে এসি, বাইরে পিয়ন দাঁড়িয়ে থাকবে, ওই রকম কিছু? হ্যাঁ, ঠিক তাই। আমি চাই একটা বড় অফিসে আমার নিজের একটা ঘর থাকবে, দরজার সামনে নেম প্লেটে লেখা থাকবে আমার নাম। আমি যখন ওই চেয়ারে বসব, তখন আমার মনে পড়বে যে এই ছেলেটাই একদিন স্টেশনে বাসের জন্য দাঁড়িয়ে থাকলো, যার পকেটে 1 কাপ চা খাওয়ার টাকা ছিল না। আমি চাই আমার মা যখন ওই অফিসে ঢুকবে, তখন যেন তাকে কেউ বাধা না দেয়, সবাই যেন দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। স্বপ্নটা তো দারুণ, কিন্তু ভাই ওই সব বড় চেয়ারে বসতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। কত মানুষ লবিং করে, কত কিছু করে। তোর তো কেউ নেই। আমার আছে আমার এই কলম আর আমার জেদ। সজীব, তুই কি জানিস, যখন আমার রাতে ঘুম আসে, আমি তখন ভাবি, আমি যদি আজ ঘুমিয়ে পড়ি, তবে হয়তো আমার মায়ের কষ্টের রাতগুলো আরও দীর্ঘ হবে। তাই আমি ঘুমাই না। আমি শুধু ভাবি, কবে আমি ওই বড় অফিসের ফাইলগুলোয় সই করব আর বলবো, মা, তোমার কষ্ট শেষ। সত্যি আলাদা আকাশ। আমি তো ভেবেছিলাম তুই হয়তো সাধারণ কোনো একটা কাজ নিয়ে খুশি থাকবি। সাধারণ হওয়া আমার কপালে নেই রে। দারিদ্র্য আমাকে অসাধারণ হওয়ার সুযোগ করে দিয়েছে।
আমি চাই এমন একটা চাকরি যেখানে আমার ক্ষমতা থাকবে 10টা মানুষের ভাগ্য পাল্টে দেওয়ার। গ্রামের কোনো গরিব ছেলে যেন তার মেধা থাকা সত্ত্বেও ঝরে না পড়ে, সেই ব্যবস্থা আমি করব। তার মানে তুই একদম বিসিএস ক্যাডার বা ওরকম বড় কোনো আমলা হওয়ার কথা ভাবছিস? হ্যাঁ, আমি যখন বড় অফিসার হয়ে গ্রামে ফিরব তখন কোনো পুলিশ বা গার্ড নয়, আমি আমার মায়ের হাত ধরে হাঁটব। রহমত চাচার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি তাকে বলবো, চাচা, আপনার দেওয়ার সেই অপমানের কারণেই আজ আমি এই চেয়ারে বসতে পেরেছি। দেখিস সজীব, একদিন সময় পাল্টাবেই। তোর এই কনফিডেন্স দেখে আমারও এখন ইচ্ছে করছে লাইব্রেরিতে গিয়ে বসতে। সত্যি ভাই, তুই যেভাবে ভাবিস আমরা ওভাবে ভাবতেই পারি না। ভাববি কি করে? তোকে তো কখনো ক্ষুধার পেটে পড়তে হয়নি, তোকে তো কখনো ছেঁড়া ব্যাগ নিয়ে 3 মাইল হাঁটতে হয়নি। আমার কাছে এই সফলতা মানে শুধু টাকা নয়, আমার কাছে সফলতা মানে আমার অস্তিত্ব টিকিয়ে রাখা। তুই পারবি আকাশ, তোর চোখে যে আগুন আমি দেখি সেটা তোকে ঠিকই ওই বড় অফিসের চেয়ারে নিয়ে যাবে। সেদিন কিন্তু আমাকে ভুলে যাস না, তোকে ভুললে তো আমার এই সংগ্রামের সাক্ষী কেউ থাকবে না। চল, আজ যা আমি খাওয়াবো, পকেটে কিছু টিউশনির টাকা আছে। না রে, আজ আমিই খাওয়াই, তুই টাকা জমা, মাকে একটা ভালো শাড়ি কিনে দিস। ধন্যবাদ দোস্ত, একদিন শাড়ি না, মায়ের জন্য আস্ত একটা ঘর বানাবো। চল। কিরে আকাশ, না বলে হুট করে চলে এলি যে? শরীর ভালো তো? ঢাকা থেকে এই অসময়ে কেন এলি? মা, আজ আর খালি হাতে আসিনি। তুমি বলেছিলে না পড়াশোনা কি ভাত দেবে, আজ সেই ভাতের ব্যবস্থা পাকা করে এসেছি মা। কি বলছিস আকাশ? খুলে বল তো বাপ। মা, আমার রেজাল্ট দিয়েছে, আমি পুরো বিশ্ববিদ্যালয়ে প্রথম সারিতে আছি। আর শুধু তাই নয়, ঢাকার একটা অনেক বড় কোম্পানিতে আমি ম্যানেজার পদে চাকরি পেয়েছি। তারা আমাকে এখনই নিয়োগপত্র দিয়ে দিয়েছে। চাকরি? ম্যানেজার? তার মানে তুই এখন অনেক বড় সাহেব হয়ে গেলি? হ্যাঁ মা, এখন থেকে তোমার এই ছেলে এসি রুমে বসে কাজ করবে, আমার নিজের একটা অফিস হবে। আর তারা আমাকে যে বেতন দেবে তাতে আমাদের 1 মাসের খরচ মেটানোর পর অনেক টাকা বেঁচে যাবে। তোমাকে আর মানুষের কাছে চাল ডাল বাকি চাইতে হবে না। তোমার সেই ছেঁড়া শাড়িটার বদলে এখন আলমারি ভর্তি দামি শাড়ি থাকবে। ওরে আমার মানিক, আমি তো বিশ্বাসই করতে পারছি না। রহমত মিয়ার দোকানে সেদিন যে অপমান তুই সয়েছিলি, আজ কি তার সব শোধ হয়ে গেল রে? হ্যাঁ মা, শোধ হয়ে গেছে। আমি আসার সময় রহমত চাচার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তাকে মিষ্টি খাইয়ে বলে এসেছি, চাচা, আপনার বাকি টাকাটা আজ সুদে আসলে মিটিয়ে দিলাম। রহমত চাচা আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল, একটা কথাও বলতে পারল না। গ্রামের মানুষ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তবে দেখতেন তার ছেলে আজ কত বড় হয়েছে। তিনি সবসময় বলতেন, আকাশ একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আজ তুই সত্যি আকাশ ছুলি রে বাবা। মা, আমার সব কষ্ট সার্থক হয়েছে তোমার এই হাসির জন্য। কালই তোমাকে আমি ঢাকা নিয়ে যাব, বড় ডাক্তারের কাছে তোমার চিকিৎসা করাবো। আমি থাকতে তোমার আর কোনো অভাব থাকবে না। আমি যে বড় অফিসে কাজ করব সেখানে আমার টেবিলের উপর বড় করে লেখা থাকবে আমার নাম, আর তার পাশে থাকবে তোমার একটা ছবি। আমার ছবি কেন রে? আমি তো বুড়ি মানুষ। কারণ ওই চেয়ারে বসার যোগ্য আমি ছিলাম না মা, তোমার ত্যাগ আমাকে ওখানে বসিয়েছে। তুমি না থাকলে আকাশ আজ ঝরে যেত। আকাশকে বুকে জড়িয়ে ধরে, তুই অনেক বড় হ বাবা, মানুষের মতো মানুষ হ। যে অভাব তুই দেখেছিস সেই অভাব যেন আর কোনো ছেলেকে দেখতে না হয়, সেই চেষ্টা করিস। কথা দিচ্ছি মা, আমি এখন সামর্থ্যবান। আমি এই গ্রামের প্রতিটা মেধাবী ছেলের পাশে দাঁড়াবো। আমার এই চাকরি, এই সাফল্য শুধু আমার নয়, এটা তোমার, আমার বাবার আর আমাদের সংগ্রামের। আসসালামু আলাইকুম স্যার, আমি আকাশ। আজ আমার জয়েন করার কথা। ওয়ালাইকুম আসসালাম। এসো আকাশ, বসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আকাশ চেয়ার টেনে বসে ব্যাগ থেকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং জয়নিং রিপোর্ট বের করে টেবিলের ওপর রাখে। স্যার, এই যে আমার জয়নিং লেটার, আজ থেকে আমি আমার দায়িত্ব বুঝে নিতে চাই। আকাশ, তোমার সিভি আমি কয়েকবার পড়েছি। তোমার একাডেমিক রেজাল্ট অসাধারণ, কিন্তু যেটা আমাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে তা হলো তোমার ইন্টারভিউ। তোমার চোখে আমি একটা জেদ দেখেছি, যেটা অন্য কারো মধ্যে পাইনি। ধন্যবাদ স্যার। আসলে এই টেবিল পর্যন্ত পৌঁছাতে আমাকে অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হয়েছে। তাই নাকি? তোমার ব্যাকগ্রাউন্ড দেখে তো মনে হচ্ছে তুমি একদম সাধারণ একটা গ্রাম থেকে উঠে এসেছো। তোমার এই জার্নিটা কেমন ছিল? স্যার, একসময় আমার কাছে কলেজের বাসের ভাড়া ছিল না। গ্রামের মুদি দোকানে সামান্য চালের জন্য আমাকে অপমান সইতে হয়েছে। মা আমাকে যখন ঢাকা পাঠাচ্ছিল তখন আমাদের ঘরে পরের বেলার খাবার ছিল না, কিন্তু আমার একটা জেদ ছিল, আমি হারব না। আজ এই অফিসে আপনার সামনেই চেয়ারে বসাটা আমার কাছে শুধু একটা চাকরি নয় স্যার, এটা আমার অস্তিত্বের লড়াই। এক্সিলেন্ট। আকাশ, আমাদের এই কোম্পানিতে আমরা শুধু মেধাবী নয়, আমরা লড়াকু মানুষ খুঁজি। তুমি আজ থেকেই ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে কাজ শুরু করবে। তোমার আন্ডারে 10 জন লোক থাকবে। তোমার একটা সইয়ে অনেক বড় বড় ডিল ফাইনাল হবে। তুমি কি তৈরি? আমি তৈরি স্যার।
যে ছেলেটা অভাবের সাথে লড়াই করে বড় হয়েছে সে কাজের চাপ সামলাতে ভয় পায় না। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করব। অভিনন্দন আকাশ। ওই যে পাশের কেবিনটা দেখছো, ওটাই এখন থেকে তোমার অফিস। যাও, নিজের চেয়ারে গিয়ে বসো। আজ থেকে তোমার নতুন জীবন শুরু।